লাইসেন্স সহ নানা জটিলতায় কমেছে বৈধ অস্ত্রের ব্যবহার, তৎপর অবৈধ অস্ত্রের ব্যবসায়ীরা। তৃতীয় ধাপের ইউপি নির্বাচনে 5 জেলায় 6 জন নিহত, উৎসব মুখর ও মডেল ভোট বলছে ইসি। করোনার নতুন ধরন ওমিক্রন রোধে স্বাস্থ্য বিভাগের 15টি নির্দেশনা, সীমিত হবে জনসমাগম। ওষুধ ও তথ্য প্রযুক্তি সহ 11টি খাতে বিনিয়োগ খুঁজছে বাংলাদেশ, বেশ কিছু সংস্কার চান কূটনীতিকরা। এবং চট্টগ্রাম টেস্টে চতুর্থ দিনে পাকিস্তানকে বড় টার্গেট দিতে চায় বাংলাদেশ, তৃতীয় দিনে তাইজুল বীরত্ব। সকাল 9টার বিরতিহীন সংবাদে স্বাগত, সাথে আছি শাফাদ্দিন ফরিদ এবং আমি ফারহানা আলম। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। লাইসেন্স পাওয়া ও অস্ত্র সুরক্ষায় নানা জটিলতায় বৈধ অস্ত্রের ব্যবহার কমছে, ছোট হচ্ছে এর বাজার। দেশের দোকান আছে 84টি, তবে এখন সচল 70টির মতো, কিছু আবার বন্ধের মুখে। এই সুযোগে অবৈধ অস্ত্র ব্যবসায়ীদের তৎপরতা বাড়ছে। আগ্নেয়াস্ত্র অপরাধ জগতের আধিপত্য বিস্তারে যেমন আছে আধিপত্য, তেমনি আত্মরক্ষায় অস্ত্র রাখতে হয় অনেককে। বিশেষ করে শিল্পপতি, ব্যবসায়ী ও রাজনীতিবিদদের নাম আছে তালিকার শুরুতে। সন্ত্রাসীরা প্রচণ্ডভাবে মাথাচাড়া দিয়ে উঠছিল, যখন আমি চিন্তা করে দেখলাম যে আমার ব্যক্তিগত নিরাপত্তার জন্য অস্ত্রের প্রয়োজন, এবং এই কারণেই আমি এই শটগানের লাইসেন্স করি। রাজধানীতে 25টি দোকানে বিক্রি হয় বৈধ অস্ত্র, সারা দেশে এমন দোকান 84টি, তবে এখন সচল 70টির মতো, কিছু আবার বন্ধের মুখে। তবে যে কজন আমদানিকারক আছে তাদের ব্যবসা ভালো যাচ্ছে। বৈধ অস্ত্রধারী তারা এখন ওই দুষ্কৃতিকারীদের দে উইল বি অ্যাট দ্য মার্সি অফ দি হাইজ্যাকার্স। দোকান বন্ধ হয়ে গেছে এবং আমি খুব আতঙ্কিত এবং আমার ভয় হচ্ছে যে অদূর ভবিষ্যতে ব্যবসা সংকুচিত কোন পর্যায়ে দাঁড়াবে। এসব দোকানে বছরে অস্ত্র বিক্রি হয় 250 থেকে 300টি, তবে বেচা বিক্রি বেশি ঢাকাতে। ব্যবসায়ীরা বলছে বৈধ অস্ত্রের ব্যবসা সংকুচিত হওয়ায় সীমান্ত দিয়ে দেশে ঢুকছে অত্যাধুনিক সব অবৈধ অস্ত্র, ছড়িয়ে পড়ছে সারা দেশে। আমাদের প্রথমে এক্সপোর্টারকে আমাদেরকে বলতে হয় আমাদের রিকমেন্ডেশন কি, তারপর আমাদের একটা এন্ড ইউজার সার্টিফিকেট দিতে হয়, ওখানে মেনশন করতে হয় আর্মটা কারা ইউজ করবে, এটা আমরা ইউজ করবো না পুলিশের জন্য আনতেছি না আর্মির জন্য আনতেছি, এটা ডিক্লেয়ার করতে হয়। সেই কাগজটা এক্সপোর্টার পাঠায় সেই দেশের গভর্নমেন্টকে, সেই গভর্নমেন্ট তখন সেই দেশের এমবেসি থেকে সেটা চেক আপ করে যেটা কার জন্য আসতেছে। বিশেষজ্ঞরা বলছেন লাইসেন্স প্রাপ্তি ও অস্ত্র সুরক্ষায় নানা জটিলতার কারণে বৈধ অস্ত্রের ব্যবহার কমছে, বাড়ছে অবৈধ অস্ত্র। তো এই জায়গাতে সরকারের উচিত হলো যে এই বিষয়টি বিবেচনা করা। এই বিবেচনা করলে আমরা ধারণা করি অবৈধ অস্ত্রের যে সংগ্রহ কিংবা যেটি যে উপায়ে দেশে প্রবেশ করছে বা মানুষের যে অবৈধ অস্ত্রের যে ব্যবহার, এই জায়গাতে একটা পরিবর্তন আসবে। জেলা প্রশাসকের কাছ থেকে তথ্য নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের করা তালিকায় প্রায় 70,000 বৈধ অস্ত্রের কথা উল্লেখ থাকলেও তা চূড়ান্ত নয়। পুলিশের বিশেষ শাখা এই নিয়ে কাজ করছে। মোহাম্মদ ওমর ফারুক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। তৃতীয় ধাপের ইউপি নির্বাচনে সহিংসতায় 5 জেলায় প্রাণ গেছে 6 জনের। এর মধ্যে মুন্সিগঞ্জে 2 এবং নরসিংদী, ঠাকুরগাঁও ও লক্ষ্মীপুরে 1 জন করে নিহত হয়েছেন। আর নীলফামারীর পাড়া গ্রামে 2 চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষের সময় মারা গেছেন এক বিজিবি সদস্য। এছাড়াও 11 জেলায় আহত 2 শতাধিক, আটক 55 জন। মুন্সিগঞ্জ সদরের পঞ্চসার ইউনিয়নে ভোটের ফল ঘোষণার পর স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আলী সিদ্দিকের সমর্থক রিয়াজুল শেখকে পিটিয়ে জখম করে প্রতিপক্ষ। হাসপাতালে নেয়ার পর মৃত্যু হয় তার। এছাড়া বাংলাবাজার ইউনিয়নে 2 নারী সদস্য প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে শাকিল নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হন কমপক্ষে 10 জন। সংরক্ষিত মহিলা মেম্বার প্রার্থীর কর্মীদের মাঝে ধাওয়া পাল্টা দেওয়ার একটা ঘটনায় একজন ওখানে আহত হয়, পরে তাকে হাসপাতালে তাকে মৃত ঘোষণা করে। পঞ্চশর থেকে এক ব্যক্তি হাসপাতালে এসেছেন এবং হাসপাতালে মৃত ঘোষণা করা হয়েছে।
লক্ষ্মীপুরের রামগঞ্জের ইছাপুর ইউনিয়নে ভোট কেন্দ্রের বাইরে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী শাহেনাজ আক্তার ও বিদ্রোহী প্রার্থী আমির হোসেনের সমর্থকদের সংঘর্ষ বাধে। এ সময় ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি সজীব হোসেনের মাথায় আঘাত লাগে। গুরুতর অবস্থায় ঢাকায় নেয়ার পথে তার মৃত্যু হয়। সজীব শাহেনাজ আক্তারের সমর্থক ছিলেন। ভোট গণনা করে এই ভোটের ফলাফল উপজেলাতে চলে এসছে। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এই ঘটনার সাথে যারাই জড়িত থাক না কেন তাদেরকে আমরা আইনের আওতায় আনব। এছাড়া রায়পুরের চরলক্ষ্মী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দুই প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে 6 জন আহত হয়েছেন। এখানে বাইরে হঠাৎ এক গন্ডগোল লাগলো, কে বা কারা করলো, পিছন দিক দিয়ে স্ট্রাইকিং ফোর্স আসছে, আইসা তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসছে। ভোট গ্রহণ শেষ হওয়ার পর নরসিংদীর রায়পুরার চরেরকান্দি ইউনিয়নে দুই সদস্য প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ বাধে। এ সময় গুলিবিদ্ধ হয়ে নিহত হন একজন, আহত হন আরও বেশ কয়েকজন। এছাড়াও জেলার বিভিন্ন ইউনিয়নে সংঘর্ষে আহত হয়েছেন অন্তত 80 জন। খাগড়াছড়ির দিঘিনালার মেরুন ইউনিয়নে বাচামেরুং ভোট কেন্দ্রে ব্যালট পেপার ছিনতাইয়ের চেষ্টা চালানো হয়। এ সময় প্রতিপক্ষের সাথে সংঘর্ষে আহত হয় অন্তত 20 জন। অন্য একটি কেন্দ্রে ম্যাজিস্ট্রেটের গাড়িতে হামলার অভিযোগে 3 জনকে আটক করা হয়। আমাকে ওই যে এই লোকগুলা বাঙালি লোকগুলা আইসা দর করে মারধর করছে। আমরা নিচে ছিলাম, পাহাড়িরা হঠাৎ করে উপরে উঠে চিলাইয়া কান্টা মারা শুরু করছে, মানে গুলাল আছে না গুলাল গুলা। সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পূর্ণিমাগাতি ইউনিয়নে চৌবিলা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে দুই সদস্য প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে আহত হন 5 জন। এসব ঘটনায় আটক করা হয়েছে অর্ধশতাধিক নেতাকর্মীকে। মামুনুর রশিদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। ইউপি নির্বাচন পরবর্তী পরিস্থিতি নিয়ে জানাতে এবার মুন্সিগঞ্জ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী শুভ ঘোষ। শুভ, নির্বাচনের ফল ঘোষণার পরে মুন্সিগঞ্জে 2 জন নিহতের খবর পাওয়া গেছে, তারপরে আইন শৃঙ্খলা পরিস্থিতির খবর কি, সামগ্রিক পরিস্থিতি নিয়ে জানাবেন। দেখুন, আমরা নির্বাচন পরবর্তী সময়তে ফলাফল ঘোষণার পর থেকেই দেখেছি যে মুন্সিগঞ্জে যারা আসলে সরকার সমর্থিত নৌকা প্রতীকের প্রার্থী ছিলেন এবং যারা স্বতন্ত্র প্রার্থী ছিলেন তাদের সমর্থকদের মধ্যে ফলাফল ঘোষণার পরেই একটি উত্তেজনা বিরাজ করে এবং এই দুই পক্ষের আসলে সমর্থকদের মধ্যে কিন্তু আমরা বিভিন্ন জায়গায় ধাওয়া পাল্টা ধাওয়া সহ একাধিক বিচ্ছিন্ন ঘটনার অভিযোগ আমরা পেয়েছি এবং মুন্সিগঞ্জ সদর উপজেলায় যে 9টি ইউনিয়নে গতকাল আসলে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে সেই ইউনিয়নগুলোতেও কিন্তু আমরা ঘুরে দেখেছি যে ফলাফল ঘোষণার পরে কিন্তু সেখানেও আসলে একাধিক বিচ্ছিন্ন ঘটনা ঘটে এবং সেই ঘটনার জের ধরে কিন্তু মুন্সিগঞ্জ সদরের যে পঞ্চসার ইউনিয়ন রয়েছে সেখানে আজিজ শেখ নামে টেলিফোন প্রতীকের এক স্বতন্ত্র প্রার্থীর চাচাতো ভাইকে কিন্তু প্রথমে পিটিয়ে আসলে আহত করা হয়। প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সমর্থকরা আসলে এই ঘটনাটি ঘটিয়েছে বলে কিন্তু তাদের পরিবারের পক্ষ থেকে দাবি করা হচ্ছে এবং সেই ঘটনাস্থল থেকে যখন পরিবারের লোকজন ও স্থানীয়রা তাকে উদ্ধার করে মুন্সিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসে তারপর থেকে পরে কিন্তু চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন এবং একই সাথে কিন্তু আমরা দেখেছি যে মুন্সিগঞ্জ সদরের যে বাংলা বাজার ইউনিয়ন রয়েছে সেই বাংলা বাজারে কিন্তু আপনার যে শাকিল নামে যে যুবক নিহত হয়েছে মূলত 2 সংরক্ষিত মহিলা মেম্বার প্রার্থীর সমর্থকদের মধ্যে আপনার বিরোধের জের ধরে কিন্তু আসলে এই সংঘর্ষটি বেড়ে যায়। এরপরে কিন্তু আপনার আমরা দেখেছি যে এই শাকিলকে আসলে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে কিন্তু তাদের পরিবারের পক্ষ থেকে আসলে অভিযোগ করা হচ্ছে এবং এছাড়াও আমরা এই ঘটনার পর থেকে কিন্তু দেখেছি যে পুরো এলাকা জুড়ে কিন্তু এই যে নির্বাচনের ফলাফল ঘোষণার পরে আসলে উভয় পক্ষের প্রার্থীদের যে সমর্থকরা রয়েছে তারা যারা আসলে বিজয়ী হয়েছেন আর যারা পরাজিত হয়েছেন তাদেরকে কিন্তু আসলে হুমকি ধামকি সহ নানা আসলে ভয়ভীতি দেখানো হচ্ছে বলে কিন্তু আমরা বিভিন্ন স্থানীয়দের কাছ থেকেও আমরা আসলে অভিযোগ পেয়েছি। তবে এই যে নির্বাচন পরবর্তী সময়ে আপনি জানেন যে নির্বাচনের আগেও একাধিক সহিংস ঘটনা মুন্সিগঞ্জে ঘটেছে এবং নির্বাচনের পরবর্তী সময় এই যে গতকাল 2 জন হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে কিন্তু অভিযোগ করছে তাদের পরিবার। তো এই সার্বিক পরিস্থিতি নিয়ে কিন্তু আসলে অনেকটাই উদ্বিগ্ন এখানকার সাধারণ মানুষ এবং এইসব ঘটনার পর থেকে কিন্তু পুরো এলাকা জুড়ে একটি থমথমে অবস্থা বিরাজ করছে এবং যে কোনো হামলা কিংবা অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর তথ্য সংগ্রহ করতে থাকুন, পরবর্তীতে আবার আমরা আপনার সাথে যুক্ত হব।
উৎসবমুখর পরিবেশে অংশগ্রহণমূলক ইউপি ভোট অনুষ্ঠিত হয়েছে বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনের সচিব হুমায়ুন কবির খন্দকার। রোববার সন্ধ্যায় নির্বাচন কমিশনে ভোট পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন। সহিংসতা কম হয়েছে মন্তব্য করে সচিব বলেন, এই ধাপে ইউপি নির্বাচনকে মডেল ভোট বলা যেতে পারে। সচিব বলেন, কয়েকটি স্থানে বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটেছে। অনিয়মের অভিযোগে 21টি ভোট কেন্দ্রের ভোট গ্রহণ বন্ধ করা হয়েছে। 70% বেশি ভোট পড়ার সম্ভাবনা আছে বলে তিনি জানান। নির্বাচন কমিশন ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ সবাই কাজ করায় এই ধাপে সহিংসতা কম হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। সামান্য কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সারা দেশে উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। কমিশনের যেই প্রত্যাশা সেটি আপনারা জানেন যে আপনার ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন, এটি হলো ইলেকশন কমিশনের প্রত্যাশা এবং এটি করার জন্য ইলেকশন কমিশন সবসময় কাজ করে যায়। আজকে যেটি ঘটেছে আমি মনে করি এটা একটা মডেল। স্বল্পোন্নত দেশ থেকে বাংলাদেশের উত্তরণকে বিরল অর্জন বলে সংসদে জানিয়েছেন প্রধানমন্ত্রী। এখন 2041 সালের মধ্যে উন্নয়নশীল দেশ গড়ার প্রত্যয় তার। জাতীয় সংসদের 15তম অধিবেশনের সমাপনী বক্তব্যে তিনি বলেন, লক্ষ্য স্থির করে কাজ করলে সাফল্য যে আসবেই, এটি তারই বাস্তব প্রমাণ। শেষ হলো একাদশ জাতীয় সংসদের 15তম অধিবেশন। রোববার সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের মধ্য দিয়ে 9 কার্যদিবসের এই অধিবেশনের সমাপ্তি টানেন স্পিকার শিরিন শারমিন চৌধুরী। সমাপনী বক্তব্যে জাতিসংঘে স্বল্পোন্নত দেশ থেকে বাংলাদেশের উত্তরণের প্রস্তাব পাশ হওয়াকে সবচেয়ে গুরুত্ব দেন প্রধানমন্ত্রী। বলেন, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও জাতির পিতার জন্মশতবর্ষ উদযাপনের সময়ে এ অর্জন বিরল ঘটনা। আজকে আমরা স্বল্পোন্নত দেশের থেকে উন্নয়নশীল দেশে আমাদের যে গ্রাজুয়েশন, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে এটা খুব এত তাড়াতাড়ি হয়নি, এটাও মনে রাখতে হবে। কারণ আওয়ামী লীগ সরকার গঠনের পর থেকে আমরা 2009 সাল থেকে বিভিন্ন পরিকল্পনা যা দিয়েছি এবং তা বাস্তবায়ন করেছি। দেশ পরিচালনায় সঠিক নির্দেশনার কারণে বিএনপির রাজনৈতিক সহিংসতা, প্রাকৃতিক দুর্যোগ ও করোনার মতো মহামারীর পরও দেশের উন্নয়ন অব্যাহত আছে বলেও জানান প্রধানমন্ত্রী। এর আগে যারা রাষ্ট্র পরিচালনায় ছিলেন তারা মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করেনি বলেও অভিযোগ তার। জাতিপিতা যদি বেঁচে থাকতেন তাহলে স্বাধীনতা 10 বছরের মধ্যেই কিন্তু বাংলাদেশ উন্নয়নশীল দেশ হতো, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু আমাদের দুর্ভাগ্য যে জাতির পিতাকে হত্যার পর যারা ক্ষমতা এসেছিল, আপনি জেনারেল জিয়ার কথা বলেন, জেনারেল এরশাদের কথা বলেন বা বেগম জিয়ার কথা বলেন, এরা তো আসলে দেশকে কখনো উন্নত করতে চায়নি। ক্ষমতা তাদের কাছে ছিল ভোগের বস্তু। এবারের অধিবেশনে পাশ হয়েছে 9টি বিল, 41টি প্রশ্নের মধ্যে 10টির উত্তর দিয়েছেন প্রধানমন্ত্রী। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনার নতুন ধরন ওমিক্রন মোকাবেলায় 15 দফা নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। রোববার রাতে অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক ডক্টর নাজমুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এসব নির্দেশনা দেওয়া হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনা ভাইরাসের নতুন ধরন ওমিক্রন ডেল্টা ভেরিয়েন্টের চেয়েও বেশি সংক্রামক। তাই করোনা আবারও দ্রুত ছড়িয়ে পড়ার শঙ্কা রয়েছে। এ পরিস্থিতিতে বন্দরগুলোতে স্ক্রিনিং জোরদার করা, সব ধরনের জনসমাগম নিরুৎসাহিত করা, পর্যটন কেন্দ্রে অর্ধেক মানুষের অংশগ্রহণ এবং রেস্টুরেন্টে অর্ধেক বা তার কম মানুষ বসে খাওয়া সহ 15টি নির্দেশনা দেওয়া হয়েছে। সব ধরনের সামাজিক, রাজনৈতিক, ধর্মীয় এবং অন্যান্য জনসমাগমও নিরুৎসাহিত করা হয়েছে। বাইরে বের হলে সবাইকে সবসময় সঠিক নিয়মে মাস্ক পরা সহ সব স্বাস্থ্যবিধিও মানতে হবে। এর আগে করোনা ভাইরাসের নতুন ধরন ওমিক্রন দেশে প্রবেশ ও ছড়িয়ে পড়া রোধে 4টি সুপারিশ করে জাতীয় পরামর্শ কমিটি। এছাড়াও দেশের সব বন্দরে সতর্কবার্তা ও নিরাপত্তা জোরদারের কথা জানান স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র। সাউথ আফ্রিকা সহ 11টি দেশে ছড়িয়েছে করোনা ভাইরাসের নতুন ধরন ওমিক্রন। সংক্রমণ ঠেকাতে আন্তর্জাতিক চলাচলে বিধিনিষেধ আরোপ করেছে বিভিন্ন দেশ। সতর্কতা হিসেবে এরই মধ্যে সাউথ আফ্রিকার সঙ্গে যোগাযোগ স্থগিত করেছে বাংলাদেশ। রোববার পরিস্থিতি পর্যালোচনার সভায় বসে জাতীয় পরামর্শ কমিটি। করোনার নতুন ধরন ঠেকাতে আসে কয়েকটি সুপারিশ।
এর মধ্যে রয়েছে দেশের প্রতিটি বন্দরে স্ক্রিনিংয়ের ব্যবস্থা, সামাজিক ও রাজনৈতিক সমাবেশ সীমিত করা সহ সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি কঠোরভাবে পালন করা। ওমিক্রন ঠেকাতে নানা পদক্ষেপের কথা জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তরও। দক্ষিণ আফ্রিকা থেকে একটি নতুন ভেরিয়েন্ট বিশ্ব স্বাস্থ্য সংস্থা ভেরিয়েন্ট অফ কনসার্ন হিসেবে সেটিকে চিহ্নিত করেছে এবং সে বিষয়ে বিভিন্ন দেশ বিভিন্ন রকমের প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করেছে। আমাদের সকল পোর্ট অফ এন্ট্রি গুলোকেও আমরা সতর্কবার্তা দিয়েছি। দেশের মানুষকে নিশ্চিত নিরাপত্তা দেবার জন্য যে সমস্ত কার্যকর উদ্যোগগুলি নিতে হয় সেই উদ্যোগগুলো আমরা যথাসময়ে গ্রহণ করেছি। সাউথ আফ্রিকা ছাড়াও করোনার নতুন ধরন ওমিক্রন শনাক্ত হয়েছে ইসরায়েল, হংকং, বেলজিয়াম, নেদারল্যান্ডস, যুক্তরাজ্য, জার্মানি ও ইটালিতে। ধারণা করা হচ্ছে আগের সব ধরনের চেয়ে এটি অনেক বেশি সংক্রামক। ওমিক্রন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থাও। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। খালেদা জিয়া লিভার সিরোসিসে আক্রান্ত। এখন অবস্থা স্থিতিশীল থাকলেও আবার রক্তক্ষরণ হলে মৃত্যু ঝুঁকির আশঙ্কা তার চিকিৎসকদের। আর এর চিকিৎসা উপমহাদেশে নেই, আছে শুধু জার্মান, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রে। তাই এখনই তাকে বিদেশে নেয়ার পরামর্শ তাদের। এপ্রিলে করোনা আক্রান্তের পর তৃতীয় দফায় হাসপাতালে খালেদা জিয়া। 13 নভেম্বর ভর্তির পর থেকেই তার চিকিৎসা চলছে সিসিউতে। রোববার তার শারীরিক অবস্থার সবশেষ অবস্থা তুলে ধরতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের বাসভবন ফিরোজায় সংবাদ সম্মেলনে আসেন মেডিকেল বোর্ডের সদস্যরা। মেডিকেল বোর্ডের প্রধান অধ্যাপক FM সিদ্দিকী জানান, খালেদা জিয়া লিভার সিরোসিসে আক্রান্ত। 13 নভেম্বরের পর থেকে 3 দফায় রক্তক্ষরণ হয়েছে। হঠাৎ করে ওনার ম্যাসিভ রক্তবমি হয়। এই রক্তবমি হওয়ার সঙ্গে সঙ্গে আমরা যারা ওখানে ছিলাম না, আমরা তাড়াতাড়ি ওই সময় সেখানে যে উপস্থিত হই। সেই সময় খুব দ্রুত ওনার কতগুলি লাইফ লাইন চালু করা হয়, সেন্ট্রাল ভেনাস লাইন, আর্টেরিয়াল লাইন, এবং ফ্লুইড দেওয়া হয় এবং দ্রুত ব্লাড স্যাম্পল নেওয়া হয়। সেই সময় উনি কোলাপস করে শকে চলে গিয়েছিলেন। খালেদা জিয়ার এখন যে সমস্যা, এর চিকিৎসা উপমহাদেশে নেই, শুধু জার্মান, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রেই আছে বলেও জানান চিকিৎসকেরা। 23 তারিখ থেকে আবার ওনার ব্লিডিং শুরু হলো। সেটা দেখা গেল যে ওনার ব্লাড প্রেশার কমে যাচ্ছে, ওনার হিমোগ্লোবিন কমে যাচ্ছে, এবং আবার ওনার অল্প অল্প করে ওনার টয়লেটের সাথে ব্ল্যাক স্টুল যাওয়া শুরু হলো। 24 তারিখে ওনার এত বেশি ব্লাড যাওয়া শুরু হলো যে এটা কালার আর চেঞ্জ হতে পারছে না। এটা সিঙ্গাপুর, ব্যাংককে এই ধরনের স্টেন্ট নাই, এবং এটা একটা টেকনিক্যাল হাতের কাজ। এই কাজটা ফ্রিকোয়েন্টলি হয় না। বিএনপি প্রধানের শারীরিক অবস্থা এখন স্থিতিশীল, তাই এখনই তাকে চিকিৎসার জন্য বিদেশে নেয়ার উপযুক্ত সময়। পরে সে সুযোগ নাও পাওয়া যেতে পারে বলে সতর্ক করেন চিকিৎসকেরা। আপনি অসুস্থ হলে তো আমাদের খারাপই লাগার কথা, যেহেতু কিছু করার উপায় থাকে না। সেই জন্য আমাদের অনেক সময় উই ফিল হেল্পলেস। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 7 মাসে 3 বার পেছালো কোম্পানি ভিত্তিক বাস চলাচল শুরুর দিন। মালিকদের অসহযোগিতায় ঘাটারচর কাঁচপুর রুটে 1 ডিসেম্বর বাস চালু হচ্ছে না বলে জানিয়েছেন কমিটির নেতারা। বিআরটিসি 30টি বাস দিয়ে 26 ডিসেম্বর থেকে রুটে শুরু হবে পরীক্ষামূলক চলাচল। 5 অক্টোবর হয় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে বাস রুট রেশনালাইজেশন কমিটির 18তম সভা। তাতে ঘোষণা আসে 1 ডিসেম্বর 120টি নন এসি বাস দিয়ে শুরু হবে ঢাকার নগর পরিবহনের যাত্রা। নির্ধারণ করা হয় ভাড়াও। তবে চলাচল শুরুর 3 দিন আগে 19তম সভা শেষে জানানো হয় বাস মালিকদের অসহযোগিতায় 1 ডিসেম্বর ঢাকা নগর পরিবহনের যাত্রা শুরু হচ্ছে না। নতুন তারিখ 26 ডিসেম্বর। 1 ডিসেম্বর আমরা তারিখটা নির্ধারণ করেছিলাম যে বিজয়ের মাস শুরুতেই আমরা ঢাকাবাসীকে একটা উপহার দিতে পারবো, কিন্তু সেই জায়গায় আমরা একটু হোঁচট খেয়েছি বিভিন্ন প্রতিকূলতার কারণে, বিভিন্ন অসহযোগিতার কারণে। শুরুতে 120টি বাস চলাচলের কথা থাকলেও এখন তা কমিয়ে করা হয়েছে 100টি। এর মধ্যে হাতে আছে মাত্র বিআরটিসির 30টি দোতলা বাস। বাকি 70টির জন্য দেয়া হবে বিজ্ঞপ্তি। কমিটির কাছে কাগজপত্র জমা দিতে হবে 12 ডিসেম্বরের মধ্যে। আমাদের কিছুটা কঠোর হতে হয়েছে যে এই রুটে যদি কি আবেদন করতে চান তাহলে আমরা 12 ডিসেম্বর পর্যন্ত
তাদেরকে সেই সুযোগটা দেওয়া হবে এবং 12 ডিসেম্বরের মধ্যে সুযোগটা দিয়ে এরপরে আমাদের যেই নতুন রুট ঘাটারচর থেকে কাঁচপুর সেটি আমরা অবশ্যই চালু করব। এরপরও পরিবহন মালিক সমিতির নেতারা বলছেন বাস চলাচল শুরু করতে সহযোগিতা করবেন তারা। নতুন করে 420টা গাড়ি যেটা পারমিট দিবেন, এখন 120টা গাড়ি এটার মধ্যে ইনক্লুড করে দিয়ে পারমিট দেন, তাহলে আমরা এই গাড়িগুলো রেডি করছি। তখন ওনারা এতে সম্মতি দেন নাই, বলছেন না, যে সিদ্ধান্ত ছিল এর বাইরে আমরা এটা করব না, যার ফলে এটা হয় না। এখানে আমাদের অসহযোগিতার কোনো কারণ নাই। কোম্পানি ভিত্তিক বাস চলাচল শুরুর প্রথম রুট নির্ধারণ করা হয়েছে ঘাটারচর থেকে কাঁচপুর পর্যন্ত। এর আগে 1 এপ্রিল ও 7 সেপ্টেম্বর এই রুটে বাস চলাচল শুরুর ঘোষণা দেওয়া হয়েছিল। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নারায়ণগঞ্জের 2500 ব্যবসায়ী টাকা ছিনতাইকে কেন্দ্র করে বাড়িঘর, দোকানপাটে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ার শেল ও রাবার বুলেট ছোড়ে। এতে গুলিবিদ্ধ সহ 20 জন আহত হয়েছে। এলাকাবাসী জানায়, রোববার বিকেলে স্থানীয় বিএনপি নেতা ও ব্যবসায়ী আনোয়ার হোসেন অনু ও তার ছোট ভাই রফিকুল ইসলাম সোনালী ব্যাংক 2500 শাখায় 7 লাখ টাকা জমা দিতে যাচ্ছিলেন। পথে কয়েকজন সন্ত্রাসী তাদের টাকা ভর্তি ব্যাগ ছিনিয়ে নেয়। এ ব্যাপারে 2500 থানায় অভিযোগ দায়ের করেন অনু। ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে রাতে বিক্ষোভ মিছিল করে এলাকাবাসী। মিছিলটি ভুক্তভোগীর বাড়ির সামনে পৌঁছালে সেখানে ছাত্রলীগের একাংশের নেতাকর্মীরা হামলা চালায় বলে অভিযোগ করেন স্থানীয়রা। এ সময় তারা অনু ও রফিকের ঘরবাড়ি, দোকানপাটে হামলা, ভাঙচুর ও লুটপাট চালায়। দুপক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। পরে পুলিশ টিয়ার শেল ও রাবার বুলেট ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। শীতেও পানিবন্দী যশোরের ভবদহ এলাকার লক্ষাধিক মানুষ। বাড়িঘর, রাস্তা, শিক্ষা প্রতিষ্ঠানে পানি থাকায় ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাপন। ছড়িয়ে পড়ছে রোগব্যাধি। পরিস্থিতি উত্তরণে সেচের মাধ্যমে পানি সরানোর চেষ্টা চললেও তা কাজে আসছে না। যশোরের অভয়নগর, মনিরামপুর ও কেশবপুর উপজেলা এবং খুলনা ডুমুরিয়া ও ফুলতলা উপজেলার অংশবিশেষ নিয়ে ভবদহ অঞ্চল। পলি পড়ে এই অঞ্চলের পানি নিষ্কাশনের মাধ্যম মুক্তেশ্বরী, টেকা, শ্রী, ভদ্রা ও হরিনদী নাব্যত হারিয়েছে। বৃষ্টি হলে এলাকার বিলগুলো উপচে ভবদহ অঞ্চলের বেশিরভাগ অংশ তলিয়ে যায়। শুষ্ক মৌসুম আসার পরও অভয়নগর, কেশবপুর ও মনিরামপুরের শতাধিক গ্রামের মানুষ পানিবন্দী। বাধ্য হয়ে অনেকেই সড়কে দুধারে ঘর তৈরি করে পরিবার নিয়ে অবস্থান করছেন। ব্যাঘাত ঘটছে তাদের জীবনযাত্রায়, ব্যাহত হচ্ছে স্যানিটেশন ব্যবস্থা, ছড়িয়ে পড়ছে রোগব্যাধি। আমাদের এই সব সময় 12 মাস কাল আছে আমাদের জলভোগ করতে হয়। আমাদের অভ্যাস হয়ে গেছে, আমরা খানিকটা আপনার জলহস্তির মতো আছি আর কি। মনে করতে পারেন আমরা মানুষ না, আমরা জলহস্তি। এই অঞ্চলের প্রায় 1/2 শিক্ষা প্রতিষ্ঠানও পানিতে তলিয়ে আছে। এই অবস্থায় বিপাকে শিক্ষার্থীরা। পানি উঠে গেছে স্কুল মাঠে। আমরা আগে টিফিনের সময় একটু খেলা করতে পারতাম, কিন্তু এখন খেলা করতে পারছি না। স্কুলে আসতে পানি ভেঙে আসতে হয়, কোনো কোনো সময় স্কুল ড্রেস ভিজে যায়, বই খাতা অনেক সময় পড়ে যায় পানিতে। দেখা যাচ্ছে হাঁটু পানি কারো বাড়িতে, কারো মেঝেতে পানি। সুতরাং তারা লেখাপড়া তো এই সময়ে দীর্ঘ 7-8 মাস ব্যাপী তারা লেখাপড়া থেকে বঞ্চিত হয়। এই সমস্যার জন্য পুরো পানি ব্যবস্থাপনাকে দোষেন পরিবেশবাদীরা। তারা বলছেন, একটি ব্যবসায়ী চক্রের হাতে এই জনপদের মানুষ জিম্মি। নদীকে কেন্দ্র করে গ্রাম অন্তর পর্যন্ত দুর্নীতিকে নিয়ে গেছে পানি উন্নয়ন বোর্ড, ঠিকাদার চক্র, স্থানীয় টাউটস। একটা প্রকল্প গ্রহণ করা হয়, সেই প্রকল্পের পরবর্তীতে আরেকটা এফেক্ট কি হবে, সেখানে আরেকটা প্রকল্প হবে। সেই জায়গা থেকে স্থায়ী চৌর্যবৃত্তির একটা জায়গা তারা তৈরি করেছে। আপাতত পাম্পের মাধ্যমে সরানো হচ্ছে আটকে পড়া পানি। বড় পাম্প বসিয়ে 25 কিউসের ক্ষমতা সম্পন্ন 10টা পাম্প বসিয়ে যে 21 গেটের আপের যে বিলগুলো আছে সেই বিলগুলোর পানি মুক্তেশ্বরী নদীতে বেইল আউট হয়ে। ভবদহ সমস্যা স্থায়ী সমাধান না হলে এই অঞ্চলের মানুষের দুর্ভোগ লাঘব হবে না বলছেন বিশেষজ্ঞরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। বেশ কয়েক বছর ধরে ভারপ্রাপ্ত মুখ্য নির্বাহীর মাধ্যমে চলছে দেশের 12টি বীমা প্রতিষ্ঠান। বীমা উন্নয়ন নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের নিয়োগের শর্ত জটিলতায় মুখ্য নির্বাহী নিয়োগ হচ্ছে না বলে দাবি করছেন সংশ্লিষ্টরা। এদিকে নিয়ন্ত্রক সংস্থা বলছে, যোগ্য লোকের অভাবের পাশাপাশি এই খাতে কাজে আগ্রহ হারাচ্ছেন অনেকে। আইন অনুযায়ী বীমা প্রতিষ্ঠানে মুখ্য নির্বাহী কর্মকর্তার পদ 3 মাসের বেশি খালি রাখা যাবে না। তবে নিয়ন্ত্রক সংস্থা বীমা উন্নয়ন কর্তৃপক্ষ আইডিআর এর অনুমোদনের সাপেক্ষে আরও 3 মাস সময় পাওয়া যায়। সব মিলে 6 মাসের বেশি এই পদ খালি রাখার সুযোগ নেই।
তবে নিয়ম অমান্য করে ভারপ্রাপ্ত মুখ্য নির্বাহী দিয়ে কার্যক্রম পরিচালনা করছে 12টি জীবন বীমা প্রতিষ্ঠান। এর মধ্যে অনেক প্রতিষ্ঠানই 7 বছর পর্যন্ত ভারপ্রাপ্ত মুখ্য নির্বাহী দিয়ে কার্যক্রম পরিচালনা করছে। সংশ্লিষ্টরা বলছেন, শর্ত জটিলতায় নিয়োগ দেওয়া সম্ভব হচ্ছে না অনেক যোগ্য লোককেও। কেপেবল অনেকেই, কিন্তু আইডিয়া থেকে যে ক্রাইটেরিয়া ফর এমডি তৈরি করেছে সেই ক্রাইটেরিয়ার লোক আমরা বাংলাদেশে পাচ্ছি না। শর্ত অনুযায়ী মোট 5 বছরের স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে মুখ্য নির্বাহী কর্মকর্তার। এছাড়া একই শ্রেণীর বীমা প্রতিষ্ঠানে 15 বছরের কাজের অভিজ্ঞতা ও ব্যবস্থাপনা পরিচালকের নিম্ন পদে 3 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। বয়স হতে হবে 40 থেকে 67 বছরের মধ্যে। শর্ত পূরণ না হওয়ার পাশাপাশি অনেকে এ খাতে কাজের আগ্রহ হারানোয় নিয়োগ দেওয়া যাচ্ছে না বলে জানিয়েছে আইডিআরএ। অ্যাকচুয়ালি বাংলাদেশের যা প্রয়োজন সেই ধারে কাছে আমাদের নেই। সেজন্য অ্যাকচুয়ালি সংখ্যা বাড়ানোর জন্য কিন্তু আমরা ইডরা থেকে বিজ্ঞপ্তিও দিয়েছি, কিন্তু ওই স্কলারশিপ গ্রহণ করার জন্য কোয়ালিফাইড স্টুডেন্টই পাওয়া যায়নি। এই ধরনের সংকটের কারণে বীমা খাতের ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা দেখছেন বিশ্লেষকরা। ভালো মাইনে, ভালো সুযোগ সুবিধা এবং বিশেষ করে প্রতিষ্ঠানে যদি সুশাসন থাকে তবেই কিন্তু ভালো লোকজন রিক্রুট করা যাবে এবং তারা আসবে। মুখ্য নির্বাহী কর্মকর্তার পদ শূন্য থাকায় কঠিন হয়ে পড়ে প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের কার্যক্রম বাস্তবায়নও। আইরিন খাতুন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ওষুধ, আইসিটি, নীল অর্থনীতি সহ 11 খাতে বিনিয়োগ খুঁজছে সরকার। নীতি নির্ধারকরা বলছেন, এসব খাতে বাংলাদেশের সক্ষমতা ও সুযোগ বেড়েছে। প্রয়োজনে বিনিয়োগকারীদের চাহিদা অনুযায়ী সংস্কারের আশ্বাস দেন তারা। বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার 2 দিনের আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলনে এসব কথা উঠে আসে। 50 বছরে স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশে উত্তরণ নিশ্চিত করেছে বাংলাদেশ। এবার 2041 সালের লক্ষ্য উন্নত দেশ, যা পূরণে অর্থনীতির সব বড় খাতেই দেশ বিদেশের বিনিয়োগ বাড়াতে চায় সরকার। নীতি নির্ধারকরা বলছেন, বিভিন্ন খাতে বাংলাদেশের উন্নতির বড় উদাহরণ ওষুধ খাত। 1980 সালে দেশের মোট ওষুধের চাহিদার মাত্র 15 থেকে 20 ভাগ পূরণ হতো অভ্যন্তরীণ উৎস থেকে, এখন হচ্ছে 98 ভাগ। নিজেদের চাহিদা মিটিয়ে রপ্তানি হচ্ছে 150-র বেশি দেশে। একদিকে মানুষের আয়, সচেতনতা ও সেবার মান যেমন বাড়ছে, সরকারের নীতি সুবিধাও বাড়ছে, তাই এখাতে বিনিয়োগ বাড়ছে। আমাদের আছে বিশ্বমানের উৎপাদন সুবিধা, দক্ষ ও সস্তা জনশক্তি। বিনিয়োগ সম্মেলনের প্রথম দিনে আলোচনায় আইসিটি, অর্থনৈতিক অঞ্চল, নীল অর্থনীতির সম্ভাবনাও উঠে আসে। আলোচনায় রপ্তানি পণ্যে বৈচিত্র্য আনার পরামর্শ দেয় জাপান, আর ব্রিটিশ হাই কমিশনার জোর দেন আর্থিক খাতের সংস্কারে। এ সময় শিক্ষা খাতে সহযোগিতার আশ্বাস দেন তিনি। এখন পর্যন্ত বাংলাদেশের অগ্রগতি নিঃসন্দেহে প্রশংসনীয়, কিন্তু পরের ধাপে যেতে বিদেশি বিনিয়োগের প্রয়োজন আছে। কারণ আমি মনে করি অভ্যন্তরীণ সম্পদ দিয়ে উন্নয়নের পরের ধাপে যাওয়া সম্ভব হবে না। সম্মেলনে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা বলেন, ব্যবসার পরিবেশ উন্নয়নে কাজ করছে সরকার। বিনিয়োগকারীদের জন্য উন্নত দেশের অনুকরণে নীতি সংস্কারও হচ্ছে। সম্ভাব্য বিনিয়োগকারীরা অন্য দেশের অভিজ্ঞতা আমাদের জানান, আমরা প্রয়োজনীয় সব রকম সংস্কার করব। বাংলাদেশ 16 কোটি মানুষের বাজার, যার দুদিকে চীন ও ভারতের মতো বড় বাজার আছে, যেখানে শুল্ক সুবিধা পায় বাংলাদেশ। বিনিয়োগকারীরা এটা কাজে লাগাতে পারে। সম্মেলনের দ্বিতীয় দিনে কৃষি, চামড়া সহ আরও কিছু খাতের সুযোগ সক্ষমতা তুলে ধরা হবে। এবারের সম্মেলনে চীন, জাপান, যুক্তরাজ্য সহ বিভিন্ন দেশের ব্যবসায়ীরা সরাসরি ও অনলাইনে অংশ নিচ্ছেন। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শীত মৌসুমে খেজুর গাছ থেকে রস সংগ্রহ করে গুড় তৈরির কাজে ব্যস্ত গাছিরা। পর্যাপ্ত চাহিদা ও দাম ভালো হওয়ায় অনেক মানুষই যুক্ত হচ্ছেন এই পেশার সাথে। শীতের শুরুতে খেজুরের রসের যোগান কম হলেও মৌসুম বাড়ার সাথে সাথে বেশি রস পাওয়ার আশা গাছিদের। শীত মৌসুমে ঠাকুরগাঁও সদর উপজেলার বোচাপুকুর এলাকায় খেজুরের রস সংগ্রহ করে তৈরি হচ্ছে গুড়। খেজুরের রস ও গুড় দুই জনপ্রিয় স্থানীয়দের কাছে। রস নামাচ্ছে গাছ থেকে, নামার পরে গুড় তৈরি করতেছে। এবার প্রথম খেজুরের রস খেলাম, এখানে এসে আমার অনেক ভালো লাগলো। খেজুরের রস খেলাম এবং খুবই সুস্বাদু। গাছে টাঙানো হাড়ি থেকে অনেক সময় পশু পাখি রস খেয়ে ফেলায় নানা জীবাণু ও ভাইরাস ছড়ায়, তাই রস বিশুদ্ধ রাখতে নেওয়া হচ্ছে নানা ব্যবস্থা। রস খাওয়ার জন্য যে আপনার নেটের ব্যবস্থা আছে গাছে,
যেগুলো রস আমরা রাখি খাওয়ার জন্য ওইগুলা নেট লাগাই দিই। ঠাকুরগাঁও সদরের ইউএনও জানান, চাহিদা অনুযায়ী কিভাবে রস ও গুড়ের উৎপাদন বাড়ানো যায় তা নিয়ে পরিকল্পনা করা হচ্ছে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য আমরা সংশ্লিষ্ট ব্যক্তিদেরকে কীভাবে আরও মোটিভেট করা যায় এবং সব পক্ষকে নিয়ে এটা উৎপাদন বাড়ানোর জন্য আমরা চেষ্টা চালাবো। চুয়াডাঙ্গার খেজুরের গুড় ও পাটালির সুনাম দেশ জুড়ে, তবে মৌসুমের শুরুতে রস কম পাচ্ছেন কৃষকরা, তাই গুড়ের উৎপাদনও কম। তবে ডিসেম্বরের শুরু থেকেই বেশি রস পাওয়ার আশায় তারা। পৌষ মাস, মাঘ মাস, ফাল্গুন মাস, এই 3 মাস একটু গুড়ের চাপ বেশি হবে, রসের চাপও বেশি হবে। মেহেরপুরেও চলছে খেজুর গাছ থেকে রস সংগ্রহের প্রস্তুতি। শীত যত বেশি হবে রস তত বেশি পাওয়া যাবে। দাম ভালো হওয়ায় খেজুরের গুড় বাজারে বিক্রি করে লাভবান হচ্ছেন গাছিরা। শীত যত পড়বে ততই কিন্তু আসলে রস বের হয় এবং এটা উচ্চ মূল্যের ফসল এবং এগুলো তারা গুড় তৈরি করে বাজারে উচ্চ মূল্যে তারা বিক্রি করতেছে এবং এর ফলে তারা যথেষ্ট লাভবান হচ্ছে। কৃষি বিভাগের তথ্য মতে শীত মৌসুমে মেহেরপুরে 300 মনের বেশি গুড় ও পাটালি বিক্রি হয়, যার বাজার মূল্য প্রায় 12 লাখ টাকা। শাকিলা করিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। খাগড়াছড়িতে হাতির সমাধি সৌধ পরিণত হয়েছে দর্শনীয় স্থানে। জেলা শহরের প্রবেশ মুখে নান্দনিক স্থাপত্য শৈলীর স্থাপনায় প্রতিদিনই ভিড় করছেন পর্যটকেরা। 30 বছর আগে মারা যাওয়া একটি হাতির স্মৃতি সংরক্ষণের সমাধি সৌধটিকে নান্দনিক রূপ দিয়েছে জেলা প্রশাসন। খাগড়াছড়ি শহরের প্রবেশ মুখে এই সমাধিসৌধ একটি হাতির। সেই হাতিটির নাম ফুলকলি। 1962 সাল থেকে 1990 সাল পর্যন্ত চলাচলের জন্য খাগড়াছড়ি জেলা প্রশাসকের অবলম্বন ছিল হাতিটি। 1990 সালে 27 জুলাই আলুটিলা পাহাড়ের খাদে পড়ে মারা যায় ফুলকলি। পরে হাতিটির সমাধি তৈরি করে তৎকালীন জেলা প্রশাসক। দীর্ঘদিন সংরক্ষণের অভাবে ফুলকলি সমাধি জরাজীর্ণ ও পরিত্যক্ত হয়ে পড়েছিল। তবে জেলা প্রশাসনের উদ্যোগে এখন পেয়েছে নান্দনিক রূপ। তৈরি হয়েছে রীতিমতো দর্শনীয় স্থান। মানুষের এই যে প্রাণীর প্রতি ভালোবাসা, সেই যে আবেগটা, সেই আবেগটাকে ধরে রাখা এবং তাকে স্মৃতি হিসেবে সংরক্ষণ করে রাখা, এটা চমৎকারভাবে আসলে ফুলকলি সমাধি ক্ষেত্র এখানে ফুটিয়ে তোলা হয়েছে। যে ঐতিহ্যগুলো এবং যে ঐতিহাসিক একটা প্রেক্ষাপট, সেটা সম্পর্কে এই দৃষ্টিনন্দন একটা ব্যবস্থাপনার মাধ্যমে আমরা এই সম্পর্কে খুব সহজেই জানতে পারছি। খাগড়াছড়ির ঐতিহ্য সংরক্ষণে এমন উদ্যোগের কথা জানিয়েছেন জেলা প্রশাসক। জেলা প্রশাসকের বাহন হিসাবে সে পাহাড়ের বিভিন্ন জায়গায় জেলা প্রশাসককে নিয়ে যেত। এই যে গল্প, এটি কিন্তু এক্সেপশনাল গল্প। সেই জন্য আমি আশা করছি যে যেহেতু খাগড়াছড়ি একটি টুরিস্ট শহর, টুরিস্টরা এই গল্পটা জানতে চায়। পার্বত্য জেলা খাগড়াছড়ির যোগাযোগ ব্যবস্থা কয়েক দশক আগেও ছিল বেশ নাজুক। সে সময় দুর্গম এলাকায় যেতে হাতি ব্যবহার করতেন জেলা প্রশাসকেরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। খাদ্যশস্যের অফুরন্ত ভাণ্ডার হাওরের জনপদ সুনামগঞ্জ। কৃষিকাজ ও মাছ ধরা ছাড়া বিকল্প কর্মসংস্থান না থাকায় হাওর অঞ্চলের ৭৮% মানুষ বছরে 6 মাস বেকার সময় কাটায়। এতে হাওরের জনগোষ্ঠী অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা ছাড়াও কাজে লাগানো যাচ্ছে না বিপুল সম্পদকে। সুনামগঞ্জের হাওর এলাকার বেশিরভাগ মানুষের জীবিকা নির্ভরশীল এক ফসলি বোরো আবাদের উপর। বৈশাখে কাটা মাড়াই করে ধান ঘরে তোলার পর আর কোনো কাজ থাকে না। বছরের অর্ধেক সময় পানিতে ভরা থাকে হাওর এলাকা। এ সময় অনেকে মাছ ধরলেও বিকল্প কর্মসংস্থানের অভাবে বেশিরভাগ মানুষ বেকার হয়ে পড়ে। পরিবার প্রতিপালন, চাষাবাদ, সন্তানের লেখাপড়ার খরচ সহ যাবতীয় খরচ করতে হয় গোলার ধান বিক্রি করে। তখন ফসল আজি করে খাওয়া যায়, ততক্ষণেই ভালো একটু থাকি। তখন হাওড় ডুবে যায়, তখন আর কি বেকার বসে থাকি। আমরা একবার ফসল করি আর 6 মাসে আমরা বেকার, কোনো কাজ নাই। আমরা মাছও কম, সব কিছু কম, মানুষের অভাব বেশি। এই অঞ্চলে যদি অন্যরকম অন্য বিকল্প কোনো রুজি রোজগার বা অন্য কোনো বিকল্প পন্থা না করা হয়, তাহলে আমাদের এই হাওর অঞ্চলের মানুষ সারা জীবনে একইভাবে থাকবে। পরিসংখ্যান অফিসের তথ্য মতে জেলার প্রায় 28.5 লাখ মানুষের মধ্যে 78% কৃষির উপর নির্ভরশীল। কৃষি কর্মকর্তারা বলছেন, বোরো ছাড়াও অন্য ফসল চাষাবাদে হাওর এলাকার মানুষকে উৎসাহিত করা হচ্ছে। এটা শুধু এক ফসলের উপর নির্ভর না করে অন্যান্য ফসল চাষ করা যায়। এর মধ্যে আমরা তরমুজ, টমেটো, লাউ, করলা, শসা, বীজ, চীনাবাদাম হিসাবে চাষ করার জন্য কৃষকদের পরামর্শ দিয়ে যাচ্ছে এবং কৃষকরা এতে উদ্বুদ্ধ হচ্ছে। আমরা কিছু কিছু প্রদর্শনী করতেছি। নতুন কর্মসংস্থান তৈরির উদ্যোগের কথা জানান জেলা প্রশাসক। নকশি কাঁথা সেলাই,
তারপরে আমাদের কিছু কিছু শুরু হয়েছে এবং আরও বেশি লার্জ স্কেলে শুরু করার জন্য আমরা মানুষকে উদ্বুদ্ধ করতেছি। সেটি হলো শীতল পাটি বুনন, যে শীতল পাটির ব্যাপক চাহিদা আছে এবং এটি লাভজনক। সঠিক পরিকল্পনার মাধ্যমে হাওড়ের বিশাল জনগোষ্ঠী ও প্রাকৃতিক সম্পদকে কাজে লাগানোর তাগিদ স্থানীয়দের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। টানা দরপতনের কবলে দেশের 2 স্টক এক্সচেঞ্জ। গতকাল সপ্তাহের প্রথম কার্যদিবসে ঢাকার শেয়ার বাজারের প্রধান সূচক কমে 78 পয়েন্ট, লেনদেন নেমে যায় 800 কোটির ঘরে এবং দর হারায় 78 ভাগ প্রতিষ্ঠানের শেয়ার। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও সূচকের বড় পতনে লেনদেন শেষ হয়। রোববার মূল্যসূচকের উত্থানে লেনদেন শুরু হয় ঢাকা স্টক এক্সচেঞ্জে, কিন্তু লেনদেনের 10 মিনিট পর থেকেই শুরু হয় সূচকের পতন। দিন শেষে ডিএসইএক্স সূচক 78.19 পয়েন্ট কমে অবস্থান করছে 6773 পয়েন্টে। সূচকের পাশাপাশি লেনদেনে কমেছে ঢাকার শেয়ার বাজারে। মোট লেনদেন হয়েছে 837 কোটি 10 লাখ টাকার শেয়ার, যা আগের দিনের চেয়ে 12 কোটি 67 লাখ টাকা কম। হাত বদলে অংশ নিয়ে 372টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর হারিয়েছে 78 ভাগ প্রতিষ্ঠান, যেখানে বেড়েছে মাত্র 66টির দর, কমেছে 291টির এবং অপরিবর্তিত আছে 15টি প্রতিষ্ঠানের শেয়ারের দর। সবচেয়ে বেশি লেনদেন হওয়া প্রতিষ্ঠানের তালিকার প্রথম অবস্থানে রয়েছে বেক্সিমকো লিমিটেড, ওয়ান ব্যাংক দ্বিতীয়, তৃতীয় অবস্থানে উঠে এসেছে আইএফআইসি ব্যাংক। শতাংশের দিক থেকে দরবৃদ্ধি তালিকার প্রথম অবস্থানে সেনা কল্যাণ ইন্স্যুরেন্স, একমি পেস্টিসাইড দ্বিতীয়, তৃতীয় অবস্থানে রয়েছে এমারাল্ড অয়েল। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক কমেছে 220.12 পয়েন্ট, লেনদেন 39 কোটি 12 লাখ টাকার শেয়ার। ইফাতারা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বিশ্বজুড়ে আতঙ্ক ছড়ানো করোনার নতুন ধরন ওমিক্রনের লক্ষণ খুব বেশি গুরুতর নয় বলে জানিয়েছেন ধরনটি শনাক্তকারী চিকিৎসক। সাউথ আফ্রিকার চিকিৎসক অ্যাঞ্জেলিক কোয়েৎসি বলেছেন, ঘরেই এর চিকিৎসা নেওয়া সম্ভব। এদিকে করোনার অন্যান্য ধরনের চেয়ে ওমিক্রন বেশি সংক্রামক কিনা এবং আক্রান্ত ব্যক্তির মৃত্যু ঝুঁকি আছে কিনা সে বিষয়ে এখনও নিশ্চিত হওয়া যায়নি বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তবে যুক্তরাষ্ট্র জানিয়েছে 2 সপ্তাহের মধ্যে ওমিক্রনের ব্যাপারে নিশ্চিত তথ্য প্রকাশ করবে দেশটি। যুক্তরাজ্য, জার্মানি এবং ইটালির পর অস্ট্রেলিয়া ও নেদারল্যান্ডসেও শনাক্ত হয়েছে ওমিক্রন। সংক্রমণ ঠেকাতে আফ্রিকার দেশগুলোর ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা দিচ্ছে বিভিন্ন দেশ। তবে এই নিষেধাজ্ঞা তুলে নেয়ার আহ্বান জানিয়েছেন সাউথ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা। এক বিবৃতিতে তিনি ভ্রমণ নিষেধাজ্ঞার নিন্দা জানান। বিশ্বে করোনায় একদিনে 4,257 জনের মৃত্যু হয়েছে। নতুন শনাক্ত 3,78,000-এর বেশি। এ নিয়ে বিশ্বে মোট প্রাণহানি ছাড়িয়েছে 52,17,000। এ পর্যন্ত আক্রান্ত 26 কোটি 17 লাখের বেশি রোগী। এক সপ্তাহে বিশ্বে করোনায় সংক্রমণ বেড়েছে 2% এবং মৃত্যু কমেছে 4 ভাগ। রোববার বিশ্বে সর্বোচ্চ 1,224 জনের মৃত্যু হয়েছে রাশিয়ায়। দেশটিতে মোট প্রাণহানি 2,72,000, যা ইউরোপের সর্বোচ্চ। একদিনে সর্বোচ্চ 38,444 জন রোগী শনাক্ত হয়েছে জার্মানিতে। ইউরোপের সর্বোচ্চ করোনায় আক্রান্ত যুক্তরাজ্যে মোট 1 কোটি 1 লাখের বেশি। এদিকে করোনার নতুন ধরন ওমিক্রনের কারণে সংক্রমণের নতুন ঢেউ আসতে পারে বলে সতর্ক করেছেন অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসের প্রিমিয়ার ডমিনিক পেরোরেট। বন্দুক হামলায় হত্যার হার বেড়েই চলেছে কানাডায়। গত 15 বছরের মধ্যে 2020 সালে হত্যার হার ছিল সর্বোচ্চ। স্ট্যাটিস্টিক্স অফ কানাডার প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য, যাতে বলা হচ্ছে করোনায় ঘরবন্দি থাকা ও সমাজ জীবন থেকে আলাদা থাকায় বিষণ্ণতা বাড়ার পাশাপাশি বাড়ছে এই ধরনের অপরাধের প্রবণতা। চলতি বছরের এপ্রিলে কানাডার নোভা স্কোশিয়ায় বন্দুকধারীর হামলায় প্রাণ যায় 22 জনের। 51 বছর বয়সী গেব্রিয়েল ওর্টম্যান 2 দিন ধরে ঘটান এই হত্যাকাণ্ড। 2020 সালেও এই প্রদেশে বন্দুকের গুলিতে প্রাণ দিতে হয় 35 জনকে, যা 1961 সালের পর 1 বছরে বন্দুক হামলায় সবচেয়ে বেশি প্রাণহানি। পুলিশ জানায় 2020 সালে পুরো কানাডায় গুলিতে হত্যার ঘটনা ঘটেছে 743টি। 2019 সালে এই সংখ্যা ছিল 687। নোভা স্কোশিয়ার পাশাপাশি এ ধরনের হত্যার ঘটনা বেশি অ্যালবার্টাতেও। 2019 সালে এই প্রদেশে 139টি সহিংসতার ঘটনা রেকর্ড করা হয়। স্ট্যাটিস্টিক্স অফ কানাডার তথ্য অনুযায়ী করোনার কারণে বন্দী থাকা
সামাজিক জীবন থেকে সম্পূর্ণ আলাদা থাকা, কর্মহীন হয়ে পড়ায় মানসিক চাপ বাড়ছে মানুষের। এতে বাড়ছে বিষণ্ণতা আর অপরাধ প্রবণতা। মুশরিফা নুজহাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ইতালির ক্যালাব্রিয়া উপকূল থেকে প্রায় 250 অভিবাসীকে উদ্ধার করেছে দেশটির কোস্টগার্ড। বৈরী আবহাওয়ার কারণে উদ্ধার তৎপরতায় সময় লেগেছে 16 ঘন্টার বেশি। উদ্ধারকৃতদের মধ্যে এক নবজাতক সহ 41টি শিশু রয়েছে। এর আগে 25 নভেম্বর ভূমধ্য সাগর থেকে আরও 296 অভিবাসীকে উদ্ধার করে ইতালির কোস্টগার্ড। সাম্প্রতিক সপ্তাহগুলোতে নৌপথে অভিবাসীদের ইতালিতে প্রবেশের প্রবণতা বেড়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য বলছে, চলতি বছর 62,236 অভিবাসী ইতালিতে অনুপ্রবেশ করেছে। গত বছর এর সংখ্যা ছিল 32,542। মানব পাচারের দায়ে লক্ষ্মীপুরের সাবেক সংসদ সদস্য কাজী শহীদুল ইসলাম পাপুলকে আরও 7 বছরের কারাদণ্ড দিয়েছে কুয়েতের সর্বোচ্চ আদালত। এছাড়াও 27 লাখ কুয়েতি দিনার জরিমানা করা হয়েছে বলে জানিয়েছে সংযুক্ত আরব আমিরাতের গালফ নিউজ। কারাদণ্ড শেষে বাংলাদেশে ফেরত পাঠানোর আদেশ দিয়েছে কোর্ট অব সাসপেন্স। এর আগে ঘুষ লেনদেন ও অর্থ পাচারের দায়ে পাপুলকে 4 বছরের সশ্রম কারাদণ্ড ও 19 লাখ কুয়েতি দিনার জরিমানা করা হয়। মানব অর্থ পাচারের অভিযোগে গত বছরের 6 জুন কুয়েতের বাসা থেকে পাপুলকে আটক করে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। মিয়ানমার ক্ষমতাচ্যুত নেতা অং সান সুচির বিরুদ্ধে জান্তার আদালতের প্রথম রায় মঙ্গলবার। থাইল্যান্ডের সংবাদ মাধ্যম ব্যাংকক পোস্ট জানায়, সেদিন তার বিরুদ্ধে আনা একাধিক মামলার রায় দেবে বিশেষ আদালত। লাইসেন্সবিহীন ওয়াকিটকি রাখা ও করোনার বিধিনিষেধ লঙ্ঘন সহ একাধিক অভিযোগ আনা হয়েছে সুচির বিরুদ্ধে। প্রতিবেদনে বলা হয়, সেনা বিরোধী আন্দোলনে উস্কানি দেওয়ার অভিযোগ প্রমাণ হলে তার 3 বছরের জেল হতে পারে। বিশ্লেষকদের মতে, এমন একাধিক অভিযোগ ও তা প্রমাণ করে রাজনীতিকে সুচিকে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হতে পারে। 1 ফেব্রুয়ারি সেনা অভ্যুত্থানের পর সুচিকে আটক করা হয়। এরপর থেকে গৃহবন্দী আছেন তিনি। স্পিন দাপটে চট্টগ্রাম টেস্টে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। সাগরিকায় ক্যারিয়ারের 9বার 5 উইকেটের কীর্তি তাইজুলের। 7 উইকেট নিয়ে ক্যারিয়ারের দ্বিতীয় সেরা বোলিং তার। পুরনো অ্যাকশনে মিলেছে সাফল্য, জানিয়েছেন তাইজুল। আর পরিশ্রম একাগ্রতায় ধারাবাহিকতার মূলমন্ত্র মনে করেন স্পিন কোচ সোহেল ইসলাম। পুরনো বল নিয়ে নতুন স্বপ্ন তাইজুলের। নিরুত্তাপ বোলিংয়ে ফিরিয়েছেন ঝাঁজ। তাইজুলের কল্যাণে সাগরিকায় টাইগারদের রঙিন সূর্যোদয়। পাকিস্তানের সাথে লড়াইটা করেছেন একাই। তার জাদুতে পুরো দলে ফিরেছে আত্মবিশ্বাস। আনকোরা টেস্ট বোলিং ইউনিটে একমাত্র স্পেশালিস্ট তাইজুল। বাকিদের বিবর্ণতায় দায়িত্ব নিয়েছেন প্রতিপক্ষকে আটকানোর। শফিককে ফিরিয়ে ধ্বংসযজ্ঞের শুরু। পরে আজহার, আবিদ, ফাওয়াদও তাইজুলের বৈচিত্র্যের শিকার। কি পরিকল্পনায় সাফল্য পেয়েছেন টাইগার স্পিনার? পুরনো অ্যাকশনই সাকসেস। আসলে সত্যি কথা বলতে কি, যে আমি একটু চেষ্টা করছিলাম আসলে বেটার কিছু করা যায় কিনা, আরো অ্যাকশন যে চেঞ্জ করা যাবে না করে যে অনেক বড় সমস্যার সম্মুখীন হয়েছে এরকমটা হয় নাই। বিকজ আমি অনেক বড় হেল্প পাইছি সোহেল ভাইয়ের কাছ থেকে। 5 উইকেটের ল্যান্ডমার্ক ছুঁতে হাসানকে বেছে নেন তাইজুল। ক্যারিয়ারের 9ম আর চলতি বছরে দ্বিতীয় ফাইফার টাইগার স্পিনারের। সাকিবের শূন্যতায় সাগরিকায় ছিল গুরুদায়িত্ব। কোন প্রক্রিয়ায় ধারাবাহিক তাইজুল? আমরা যদি আরো একটু বেশি টেস্ট খেলতে পারতাম, হয়তো আমরা আরো ভালো করতে পারতাম, বা আমাদের ওই ফ্লোরটা সবসময় থাকতো। সাকিব ভাই থাকলে আসলে রোলটা আমার একরকম হয়, সাকিব ভাই না থাকলে রোলটা আরেক রকম হয়। এটা হওয়াটাই স্বাভাবিক। উইকেটের বিহেভ ছিল, এটা খুব যে ফ্রেন্ডলি ছিল স্পিনারদের জন্য সেটা না। আমি বলবো যে ডিসিপ্লিন ছিল বলের মধ্যে, মানে সে পুরা ইনিংস জুড়ে সারাদিন যে ডিসিপ্লিন এবং মনোযোগ দিয়ে বল করছে, বলবো যে সাফল্যের পিছনে এটা একটা বড় কারণ। 5 উইকেট নিয়ে থামেননি। নমন ও ফাহিমকে ফিরিয়ে অর্জন সমৃদ্ধ করেছেন। 7 উইকেট শিকারে এটি দ্বিতীয় ক্যারিয়ার সেরা বোলিং। দ্বিতীয় ইনিংসে 3 উইকেট পেলেই এক ম্যাচে দ্বিতীয় 10 উইকেট শিকারের কীর্তি গড়বেন তাইজুল। মুহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম। তৃতীয় দিন শেষে হতাশার সুর বাংলাদেশ দলে। তবে আশা দেখছেন সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। 250-র মতো লিড নিতে পারলে জয় সম্ভব বলছেন তিনি। তার বিশ্বাস, লিটন মুশফিক দায়িত্ব নিয়ে খেলতে পারলে আর পাকিস্তান পেসারদের সুযোগ না দিলে বড় রান এখনো সম্ভব। আর জয়ের জন্য চট্টগ্রামের উইকেটে দায়িত্ব নিতে হবে স্পিনারদের। সাগরিকার ওই সূর্যের মতোই বাংলাদেশের আশা ভরসা ডুবতে বসেছে।
নতুন দিনের আশা হয়ে টিকে আছেন মুশফিক রাব্বি। ড্রেসিং রুমে রয়েছেন সেঞ্চুরিয়ান লিটন আর মিরাজ। টেল এন্ডাররা সাপোর্ট করতে পারলে জয় এখনো সম্ভব। চট্টগ্রামের উইকেট থেকে যেভাবে ভেরিয়েশন পাচ্ছেন আফ্রিদি নোমানরা, তাতে 250-র আশেপাশের লিড হবে জয়ের পুঁজি। যেটা করা উচিত আমি মনে করি যে আমাদের পজিটিভ থাকা উচিত, আমরা যেন রানের জন্য খেলি, ডেফিনেটলি বাজে বল যেন আমরা পানিশ করি, সেই লক্ষ্যটা থাকাটাই উচিত। অ্যাটলিস্ট যেন আমরা 3টা সেশন ব্যাটিং করতে পারি যেভাবেই হোক, এবং তার সাথে সাথে যেন আমরা রান করতে পারি। পাকিস্তান পেসারদের বাউন্স সুইং সামলাতে পারছে না টাইগার ব্যাটাররা। নতুন দিনে থাকতে হবে আরো সতর্ক। যেখানে আফ্রিদি হাসান আলীদের দাপটে টিকতে পারছে না বাংলাদেশ, সেখানে টাইগার পেসাররা ভয় ধরাতে পারছে না এতটুকু। লিড যেমনই হোক না কেন, জিততে হলে জ্বলে উঠতে হবে স্পিনারদের। আর সেখানে সাবেক অধিনায়ক আশরাফুলের বাজি তাইজুলে। এই ম্যাচ যদি আমাদের জিততে হয়, ডেফিনেটলি সেকেন্ড ইনিংসও তাইজুলের সেম পারফরমেন্সটা করতে হবে আমার মনে হয় যে সে এক্সপিরিয়েন্স হয়েছে এবং সেই এক্সপিরিয়েন্সটাই সে কাজে লাগাচ্ছে না। মাত্র 19 ওভারে 4 উইকেট হারিয়েছে বাংলাদেশ। 3 দিনের প্রথম সেশনের পরিসংখ্যান আরও ভয়ানক। তারপরেও আশরাফুলের মত 90 ওভার ব্যাট করতে পারলে জয়ের পুঁজি পাবে বাংলাদেশ। লাইন লেন্থে বল করলে ডিফিকাল্ট হচ্ছে খেলাটা। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বাংলাদেশ পাকিস্তান টেস্টের 4র্থ দিনের আরও খবর জানাতে বা চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মোহাম্মদ নাজিম। নাজিম, ইতিমধ্যে বাংলাদেশের 4 উইকেট পড়ে গেছে। দিনের প্রথম সেশনটা খুবই গুরুত্বপূর্ণ। পিচ রিপোর্ট কি বলছে? শাফাত, আপনাকে একটু বলে রাখি যে এই 3 দিন গেল, 3 দিন সকালবেলা কিন্তু উইকেট পড়েছে আপনার প্রায় 14টি। তবে সে কারণে বলাই যায় যে আসলে বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জ হচ্ছে সকাল, কারণ হাসান আলী এবং শাহিন আফ্রিদি গত বিকেলে গেল বিকেলে যে পরিমাণে ভয় দৌড়িয়েছে বাংলাদেশ ব্যাটারদের জন্য, 4 উইকেট পড়ে গেছে। দায়িত্বশীল ব্যাটিং করতে পারেনি বাংলাদেশ। এখন টপ অর্ডারের ব্যর্থতার দায়িত্বটা অনেকটা পড়েছে মুশফিকের উপর, কারণ প্রথম ইনিংসে সে একটা 91 রানের ইনিংস খেলেছে এবং টেস্ট মেজাজে খেলেছিল, এবং শেষ বিকেলে দেখা গিয়েছে যে মুশফিক এবং রাব্বি যে দৃঢ়তার পরিচয় দিয়েছে, সেই দৃঢ়তার পরিচয় আজকে সকালেও দেখাতে হবে। কারণ হচ্ছে যে ম্যাচের টিকে থাকতে হলে তাদের একটি বড় ইনিংস খেলার একটা সম্ভাবনা থাকতে হবে। কারণ কি, বড় জয়ের জন্য বলতে গেলে দেখা যায় আপনার 250 রানের একটা যদি মোটামুটি টোটাল দাঁড় করাতে পারে, তাহলে এই সংগ্রহ ডিফেন্ড করা সম্ভব পাকিস্তানকে হারানোর জন্য। জয়ের আশা আসলে সম্ভাবনা অনেকটা ক্ষীণ হলেও অসম্ভব কিছু নয়, কারণ হচ্ছে মুশফিক যেহেতু ফর্মে আছেন এবং এরপরে নামবেন লিটন কুমার দাস, যে প্রথম ইনিংসে সেঞ্চুরিয়ান, তার উপর অনেকটা ভরসা আস্থা করতেই পারে দল। আর যেমনটা বলা হচ্ছে যে পাকিস্তানের দেখা গেছে ব্যাটারদের জন্য যে একটা চ্যালেঞ্জ হতে পারে সেটা হচ্ছে তাইজুল, কারণ প্রথম ইনিংসে 7 উইকেট নিয়েছেন, তার জন্য দ্বিতীয় ইনিংসেও একটা গুরুদায়িত্ব। আরেকটা বিষয় জানতে চাচ্ছি যে বলা হচ্ছিল যে ক্রিকেট বোদ্ধারা বলছিলেন 250 টার্গেট হলে বাংলাদেশের জয় নেওয়া সম্ভব, কিন্তু সেক্ষেত্রে পরের 2 দিকে স্পিনাররা কতটুকু সহায়তা পেতে পারেন উইকেট থেকে? স্পিনাররা আমরা দেখেছি যে আপনার সাগরিকার উইকেট 4র্থ দিনে কিংবা আপনার 5ম দিনে এসে উইকেট ভাঙতে শুরু করে, তখন স্পিনারদের জন্য একটা স্পিনার দ্বারা দাপটই দেখায় রীতিমতো। এর মধ্যে 3য় দিনে যখন তাইজুল 7 উইকেট পেয়েছেন, এর ইঙ্গিত দিয়ে রেখেছেন যে আজকেও স্পিনারদের দাপট থাকবে। তবে পাকিস্তানের স্পিনাররা তেমন একটা নির্বিষ বোলিং করলেও বাংলাদেশের স্পিনারদের মধ্যে গেলে তাইজুল হয়তোবা নেতৃত্ব দিতে পারেন। প্রথম ইনিংসে 7 উইকেট নিয়েছেন, তার উপর অনেকটাই বলতে গেলে বড় দায়িত্ব থাকতে পারে, কারণ ম্যাচের বলতে গেলে তার উপরই নির্ভর করছে অনেকটা বাংলাদেশের দল তো তাকিয়ে থাকবে তার দিকে। তো পেসারদের দাপট তেমন একটা দেখা যায়নি, এবাদত রাহিরা তেমন একটা বেশি কার্যকরী বোলিং করতে পারেনি। সেক্ষেত্রে আপনার তাইজুলের উপর একটু বেশি দায়িত্ব থাকছে। আর এখন পর্যন্ত আমরা এটাই আশা করছি যে তাইজুল আরেকটা ভালো একটা ইনিংস উপহার দিবে। আমরা আশা করছি বাংলাদেশ বড় একটি টার্গেট দেবে পাকিস্তানকে। আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। কানপুর টেস্ট জিততে নিউজিল্যান্ডের দরকার আরও 280 রান, ভারতের চাই 9 উইকেট। 284 এর টার্গেটে 1 উইকেটে 4 রান তুলে 4র্থ দিন শেষ করেছে কিউইরা। এর আগে 7 উইকেটে 234 রানে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে ভারত। রাহানে পূজারা হতাশ করেছেন, নজর কেড়েছেন শ্রেয়াস আয়ার। প্রথম ভারতীয় হিসেবে অভিষেকের সেঞ্চুরি ও 50-র কীর্তি করেন তিনি। দ্বিতীয় ইনিংসে আয়ার করেন 65 রান। ঋদ্ধিমান সাহার অপরাজিত 61 আর অশ্বিন প্যাটেলের অবদানে শক্ত অবস্থানে পৌঁছায় স্বাগতিকরা। শেষ বিকেলে উইল ইয়াংয়ের উইকেট হারিয়ে চাপে পড়ে নিউজিল্যান্ড। এর আগে প্রথম ইনিংসে ভারতের 345 রানের জবাবে 296 করে সফরকারীরা।
ইংলিশ প্রিমিয়ার লিগে চেলসি ম্যানচেস্টার ইউনাইটেডের রোমাঞ্চকর লড়াই 1-1 গোলে ড্র হয়েছে। অন্যদিকে লা লিগায় জয় পেয়েছে শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদ। সেভিয়াকে 2-1 গোলে হারায় লস ব্লাঙ্কোরা। শুধু ফলাফল দেখে চেলসি ম্যান ইউনাইটেড লড়াইয়ের চালচিত্র বোঝা যাবে না। টেবিল টপার চেলসি ঘরের মাঠে প্রবল আধিপত্য নিয়েই খেলেছে। মুহুর্মুহু আক্রমণ করেছে রেড ডেভিল শিবিরে, কিন্তু গোল সংখ্যায় তার ছাপ নেই। গোলের উদ্দেশ্যে চেলসির নেয়া 24 শটের বিপরীতে ইউনাইটেডের শট মাত্র 3টি। রেড ডেভিলদের একমাত্র গোলটি আসে চেলসি তারকা জর্জিনিওর ভুলে। এই মিডফিল্ডার বল রিসিভ করতে ব্যর্থ হন, সেই সুযোগ কাজে লাগিয়ে গোল করেন সানচো। এরপর জর্জিনিওর গোলেই সমতায় ফেরে চেলসি। এই ম্যাচে রোনালদো নামেন দ্বিতীয়ার্ধে। ম্যানুয়ের আক্রমণে তেমন প্রভাব রাখতে পারেননি CR7। এদিকে লা লিগায় জমজমাট লড়াই হয়েছে রিয়াল মাদ্রিদ আর সেভিয়ার মধ্যে। শীর্ষে ওঠার হাতছানি ছিল সেভিয়ার সামনে। সেই লক্ষ্যে প্রতিপক্ষের মাঠে শুরুতেই এগিয়ে যায় তারা। এরপর বেনজেমার গোলে প্রথমার্ধেই ম্যাচে ফেরে রিয়াল মাদ্রিদ। তবে বাকি সময় মিলছিল না জালের দেখা। শেষ দিকে দারুণ এক গোলে ব্যবধান গড়ে দেন ভিনিসিয়াস জুনিয়র। সেই সাথে লা লিগার শীর্ষস্থান মজবুত করে আনচেলত্তির দল। জয় পেয়েছে আতলেতিকো মাদ্রিদও। কাদিজের মাঠে প্রথমার্ধে নিষ্প্রভ ছিল আতলেতি। তবে বিরতির পর সিমিওনির দল গোল উৎসব করে। লেমার, গ্রিজম্যান, কোরেয়া ও কুনহার গোলে কাদিজকে হারায় 4-1 ব্যবধানে। এই জয়ে পয়েন্ট টেবিলের 2 নম্বরে উঠে এলো আতলেতিকো। ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এবছর ব্যালন ডিওর কে জিতছেন তা জানা যাবে আজ। প্যারিসের থিয়েটার ডু শ্যাটেলেটে জমকালো আয়োজনে দেয়া হবে এই পুরস্কার। গত বছর করোনার কারণে বাতিল হওয়ায় এবার ব্যালন ডিওর নিয়ে বাড়তি আগ্রহ সবার। কয়েক দফা তালিকা ফাঁসের খবরও এসেছে গণমাধ্যমে। কিছুদিন আগে সেই তালিকার শীর্ষে ছিল রবার্ট লেভানডস্কির নাম। তবে লিওনেল মেসি সপ্তমবার মর্যাদার এই পুরস্কার জিতছেন বলেও নতুন গুঞ্জন রয়েছে। আর্জেন্টিনা থেকে তার পরিবারকে প্যারিসে আমন্ত্রণ জানানো হয়েছে বলে দাবি করছে বিভিন্ন গণমাধ্যম। গত মৌসুমে বার্সেলোনার জার্সিতে লা লিগার স্বাধীনতা কাপে এ গ্রুপের ম্যাচে আজ আবাহনীর মুখোমুখি হবে নবাগত স্বাধীনতা ক্রীড়া সংঘ। কমলাপুর স্টেডিয়ামে ম্যাচ শুরু সন্ধ্যা 6:45। নতুন মৌসুমে কলিন রেসকে এনে শক্তি বাড়িয়েছে আবাহনী। এক মৌসুম আগে বসুন্ধরায় আলো কেড়েছিলেন কোস্টারিকার হয়ে বিশ্বকাপ খেলা এই ফরওয়ার্ড। ঘরোয়া ফুটবলে আধিপত্য পুনরুদ্ধারের চ্যালেঞ্জ আবাহনীর। স্বাধীনতা কাপ দিয়ে শিরোপা খরা কাটানোর লক্ষ্য টিম ম্যানেজমেন্টের। প্রতিটি পজিশনে একাধিক ভালো মানের ফুটবলার নিয়ে দল গঠন করেছে আকাশী নীলরা। স্ট্রাইকিং জোনে আছে রাফায়েল, ডরিয়েলটন ও জীবনের মতো ফুটবলাররা। মাঝমাঠে রাকিব, ইমন, জুয়েলরা পরীক্ষিত। অন্যদিকে বিসিএল চ্যাম্পিয়ন হয়ে এবারই প্রথম স্বাধীনতা কাপে খেলছে স্বাধীনতা ক্রীড়া সংঘ। এখন অনেক ইয়াং প্লেয়ার আছে যারা টিমে ঢোকার জন্য অনেক ফাইট করে প্র্যাকটিসে। তো সেই ক্ষেত্রে আমাদের টিম এখন অনেক স্ট্রং এবং প্র্যাকটিস ভালো হচ্ছে। এবং আমরা যদি এই প্র্যাকটিস অনুযায়ী সেরা পারফরমেন্সটা করতে পারি মাঠে, আমরা ভালো কিছু করবো ইনশাআল্লাহ। ভালো মানের বিদেশি খেলোয়াড়কে সংযুক্ত করা হয়েছে দলের দুর্বল জায়গাগুলো থেকে বেরিয়ে আসার জন্য। আশা করছি সব কিছু মিলিয়ে একটা শক্তিশালী দল হয়েছে। তারা মাঠে তাদেরকে সেই প্রমাণটুকু দেবে। এই ছিল সকাল 9টার বিরতিহীন সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর দেখে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সবাইকে।